বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প 2021, রূপকল্প 2041 এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রা 2030 অর্জনের লক্ষ্যে বর্তমান সরকারের নির্দেশনা মোতাবেক নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তার নির্দেশনা বাস্তবায়নে বদ্ধপরিকর। দেশের কারিগরি শিক্ষার ব্যক্তি বিকাশ ও বহুমুখিতা এবং প্রয়োজনীয়তার নিরিখে জাতীয় শিক্ষানীতি 2010 এবং জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি 2011 আলোকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পৃথিবীর অপর উন্নত দেশের মতো গতানুগতিক কোর্স কারিকুলামের পরিবর্তে জাতীয় দক্ষতা কাঠামোর আওতায় কম্পিটেন্সি বেস কারিকুলাম প্রণয়ন এবং NTVQF সেল গঠন করে তা বাস্তবায়ন করে যাচ্ছে। প্রয়োজনীয় নিরিখে যা বর্তমানে একটি ডিভিশন উন্নীত হয়েছে, আর তার মাধ্যমে সাফল্যের সাথে বাস্তবায়িত হচ্ছে জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো। এই ডিভিশনের পরিচালক ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেশন হিসাবে অর্থ বোর্ডে কাজ করছেন জনাব মীর মোহাম্মদ মোশাররফ হোসেন। শুধু এখন শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন ডিরেক্টর ITC অফ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড মিস্টার মীর মোহাম্মদ মোশাররফ হোসেন। রমজান মোবারক। আইএলও বিসেট প্রজেক্ট সহযোগিতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত ডিসেমিনেশন ওয়ার্কশপ অন আউটকাম অফ ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক NTVQF সিস্টেমের দিনব্যাপী কর্মশালা উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক হোসেন, নির্বাহী চেয়ারম্যান ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি NSDA। বিশেষ উপস্থিত থাকবেন আমাদের মহাপরিচালক মহোদয়, পরবর্তী যোগদান করবেন এবং আজকের বিশেষ মঞ্চ উপবিষ্ট মোহাম্মদ কামাল হোসেন, DPED পাবলিক সিক প্রজেক্ট এবং এডিশনাল সেক্রেটারি মিনিস্টার অফ ফাইন্যান্স এবং উপস্থিত বোর্ডের ডাইরেক্টরবৃন্দ, সচিব এবং বিভিন্ন শিক্ষা বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং মন্ত্রণালয়, অধিদপ্তর, NGO ও ব্যক্তিগত প্রতিষ্ঠান ও সোশ্যাল স্টার্টআপবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ 2021 সালের মধ্যে এবং 21 সালের মধ্যে উচ্চ আয় দেশে পরিণত করতে হলে NTVQF মাধ্যমিক ছাড়া এটা সম্ভব না এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং CBT নিয়ে দক্ষ জনবল সৃষ্টি করছে। এই দক্ষ জনবলের সৃষ্টির মাধ্যমে ইন্ডাস্ট্রির প্রোডাক্টিভিটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জাতীয় দক্ষতা উন্নয়ন 2011 ও জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কাঠামো অর্থাৎ NTVQF এর আওতায় 2012 সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করে কম্পিউটার স্ট্যান্ডার্ড, অ্যাসেসমেন্ট রুম, সিভিলিয়ান প্রণয়ন এবং ইন্ডাস্ট্রি অ্যাসেসের দ্বারা একজন প্রশিক্ষক অ্যাসেসমেন্টের মাধ্যমে যোগ্যতা ঘোষণা করে এবং সার্টিফিকেট প্রদান করে আসছে। আমরা আজকের এই অসংখ্য উদ্দেশ্য আমাদের এই পর্যন্ত যাবো আমাদের কর্মকাণ্ড কি তা আপনাদেরকে অভিহিত করা এবং আপনাদের সুস্থ মতামত নিয়ে আমরা আরো ভবিষ্যতে সুন্দরভাবে NTVQF সেলকে আরো আগে নিয়ে যেতে সেই আশা ব্যক্ত করি। সবাইকে দূর দূর থেকে রমজান মাসে অল্প সময়ের মধ্যে আপনারা আসছেন, সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ রাখছি। ধন্যবাদ। আপনারা জানেন যে 7th 5-year প্ল্যান গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে, সেখানে সে যে 7th 5-year প্ল্যানের ভিতরে বলেছে যে এটা লো স্কিল, লো প্রোডাক্টিভিটি অফ দি এমপ্লয়েড ওয়ার্কফোর্স ইন অল দ্য 13 সেক্টর অ্যাড্রেসড বাই দ্য 7th 5-year প্ল্যান। এটা আমরা হয়তো যারা 7th 5-year প্ল্যান দেখেছি সেটা দেখবো যে এগুলো সবগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। সব জায়গায় বলা হয়েছে this low skill, low productivity as the daunting challenge of development and growth acceleration of the country. কারণ এই বিষয়টাকে যখন অ্যাড্রেস করেছে সরকারের সর্বোচ্চ পর্যায়ে, সরকারের সমন্বিত নির্ধারণী পর্যায়ে, তখন কিন্তু আমাদের দায়িত্ব এসে গেছে যে আসলে এই কাজগুলো কিভাবে আমরা করতে পারি। এর কারণটা কি? এই যে লো স্কিল এন্ড লো প্রোডাক্টিভিটি বাংলাদেশ ওয়ার্কফোর্সের জন্য এটা হলো স্কিল ম্যাচ আছে কিছু, যেটা হলো আমি যা শিখাই আমার ইন্ডাস্ট্রিতে যা চাই এটা মিলে না। স্কিল শর্টেজ আছে, অথবা যেই ধরনের স্কিল ম্যান পাওয়ার দরকার সেগুলো আমরা প্রোভাইড করতেছি না। আন্ডার কোয়ালিফিকেশন আছে অনেক প্রতিষ্ঠানে, যেখানে আমাদের যে ম্যান পাওয়ার আমরা সরবরাহ করি সেখানে। তারপরে আন্ডার স্কিলিং আছে আবার অনেক জায়গায়। কোয়ালিফিকেশন মিসম্যাচ আছে, আমাদের এর সাথে মিলে না। এই মিসম্যাচের কারণ হলো যে বেটার টেকনোলজি আমরা ইউজ করতে পারছি না। এখন আমরা স্কিল বলতে এটা অনেক সময় এই যে একটা কনফিউশন হয় যে স্কিলটা কি। আমরা সবসময় স্কিল বলতে আমরা শুধু বুঝি যে মনে হয় হাতে কলমে যে কাজটা করতেছে সেটাই শুধু স্কিল, বা কোনো টুলস এন্ড ইকুইপমেন্ট ব্যবহার করে হাতুড়ি বাটালি দিয়ে যে কাজটা করতেছে ওটা মনে হয় স্কিল। কিন্তু স্কিলের যে সংজ্ঞাটা যদি আমরা দেখি তাহলে দেখবো এটা একটা আর্ট, এটা একটা নো হাউ, এটা ম্যানুভার, এটা একটা স্ট্র্যাটেজি,
এটা ট্যাকটিক, এটা এক্সপার্টিস, এটা হলো কম্পিটেন্স, এটা হলো টেকনিক্স অ্যান্ড প্র্যাকটিস। হ্যাঁ, বাই দি অ্যাপ্লিকেশন অফ ওইগুলো সবগুলো ব্যবহার করার পরে আমার এর সাথে আর কি জানতে হবে, কগনিটিভ আমার ডোমেইনটা আসতে হবে, সাইকোমোটর আসবে, অ্যাটিটিউড গুলো আসবে, এবং এই লার্নিং ডোমেইন গুলো শেখার পরে টু পারফর্ম দ্য অ্যাক্টিভিটি ইন দ্য প্রেসক্রাইব ম্যানার, যেভাবে আমাকে করতে হবে ইন্ডাস্ট্রিতে সেটা আমি করতে পারতেছি কিনা, ফর অ্যাচিভিং দ্য ডিজায়ার্ড আউটকাম এন্ড আউটপুটস, যেটা আমার ইন্ডাস্ট্রি চায় সেই মোতাবেক, এবং এটা উইদিন দ্য স্পেসিফিক টাইম। কারণ সারাদিন আমি একটা প্রডিউস করলে হবে না, আমাকে নির্ধারিত সময়ের ভিতরে ইন্ডাস্ট্রি যেরকম চায় সেই সময়ের ভিতরে আমাকে প্রডিউস করতে হবে। হাউ ক্যান উই স্কিল আপ দ্য ওয়ার্কফোর্স এন্ড ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি, কেমনে আমরা এটা করতে পারি? এটা হলো প্র্যাকটিসিং ক্লাসিফাইড স্কিল ওয়ার্কফোর্স। কারণ ক্লাসিফাইড স্কিল ওয়ার্কফোর্স দিলে আমরা এটাকে ওভারকাম করতে পারি। এটা ইসকো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অফ প্রফেশন, এখানে যে 10টা মেজর গ্রুপে ওরা ভাগ করছে, ম্যানেজার, প্রফেশনাল, অ্যাসোসিয়েট প্রফেশনাল, এভাবে 10টা গ্রুপে তারা ভাগ করেছে। যে এই 10টা গ্রুপে যদি আমি তাদেরকে ক্লাসিফাই করতে পারি, তাহলে আমাদের হয়তো এই দেশের বা ইন্ডাস্ট্রির প্রোডাক্টিভিটি হয়, দেশের উন্নয়ন ঘটবে, আমাদের লক্ষ্যমাত্রা বুঝতে পারবো। আমরা ব্যাকগ্রাউন্ড যদি বলি NTVQF এর, সেটা কি 1865 থেকে 2012 সাল পর্যন্ত আমাদের প্রফেশনাল এডুকেশন কনভেনশনাল যেটা চলছে, এখনো চলছে। কিন্তু এটাকে 2006 বেটার বিজনেস ফোরাম, আপনারা অনেকে জানেন যে বেটার বিজনেস ফোরাম তারা বললো যে আমাদের ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক দরকার যদি আমাদের প্রোডাক্টিভিটি বাড়তে হয়, অন্যদের সাথে কম্পিট করতে হয়। এই কারণে 2008-এ একটা টিবেট রিফর্ম প্রজেক্ট আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে গ্রহণ করা হয়। এই প্রজেক্টের মাধ্যমে রিফর্মটা স্টার্ট করা হয়। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয় এর প্রেক্ষিতে। ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক তৈরি হয় 2009-তে। 2010-এ আমাদের স্কিল পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি হয়। পলিসির ভিতরে 25টা স্ট্র্যাটেজি দেওয়া আছে, আপনারা হয়তো 4 নম্বর চ্যাপ্টারে দেখবেন, এখানে সবগুলো বলা আছে। 11 সালে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি আমার গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে আমাদের হাতে দেয় কাজ করার জন্য, এবং এই 12 সাল থেকে আমরা ইমপ্লিমেন্টেশন শুরু করলাম NTVQF কোঅপারেশন উইথ দ্য তৎকালীন NSDC, এখন NSDA, ISC, এবং পাইলটিং ইন সাপোর্ট অফ টিবেট রিফর্ম প্রজেক্ট এন্ড স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টস। তো ওই সময় আমাদের 2টা প্রজেক্ট কাজ করেছে, তাদের সাপোর্টে ISC, NSDC তৎকালীন এবং BTEB আমরা যৌথভাবে এই কাজগুলো বাস্তবায়নের কাজ শুরু করি। 2018 সালে সরকার আমাদেরকে আরো ম্যান্ডেট দিয়ে দেয়। NSDA এবং BTEB আমরা লেজিসলেটিভ বা অ্যাক্টস আমাদের কাছে পাই আমরা, যে যার মাধ্যমে আমাদের কাজ করার ক্ষমতা আরো বৃদ্ধি পেল। NTVQF কোয়ালিটি টিবেট ইন বাংলাদেশ, কিভাবে আমরা এটা প্রতিদিন BTEB developing curriculum, CS, evaluation of the application of the courses, TBT institutes, monitoring of quality control, assessment and certification, এই কাজগুলো BTEB করবে। এই কাজগুলো করার জন্য আমরা কি ইনস্ট্রাকশন অফ দ্য TMT, আমরা DT বা TMT এটা পাচ্ছি। আর ট্রেনিং অর্গানাইজেশন, তারপরে BMET আছে, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়তে পাচ্ছি। প্রোভাইডার ট্রেনিং অর্গানাইজেশন, ট্রেনিং প্রোভাইডার্স NGOs যারা আছে তাদের সহায়তা পাচ্ছি। ট্রেনিং অর্গানাইজেশন আদার 22 মিনিস্ট্রিজ, এখানে যেমন ডটেড দেওয়া আছে, বাকিগুলো সলিড লাইন, এখানে ডটেড। এই ডটেড অর্থ হলো যে আমাদের যে আদার্স মিনিস্ট্রি যারা ট্রেনিং প্রোভাইড করতেছে তাদের মধ্যে কিছু অধিদপ্তর বা পরিদপ্তর, যেমন সমাজসেবা আমাদের সাথে ইনক্লুড হয়েছেন ইতিমধ্যে, BMET তো আমাদের সাথে আছেন এরা শুরু থেকেই, কিন্তু আর অন্য মন্ত্রণালয় হয়তো খুব বেশি এখন আমরা আমাদের সাথে যুক্ত হতে পারি নাই। কিন্তু পলিসি মোতাবেক সমস্ত মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর যারাই ট্রেনিং নিয়ে ইনক্লুড করে তারা আসলে ন্যাশনাল স্ট্যান্ডার্ডের ভিতরে আসা দরকার, সেটা এখানে আমাদের আসতে হবে। ইন্ডাস্ট্রি এবং এমপ্লয়ার এই কাজের জন্য আমাদেরকে সহায়তা করতেছে, আমাদের প্রফেশনাল অর্গানাইজেশন যারা আছে তারা আমাদেরকে সহায়তা করতেছে এই কাজ করার জন্য। এখানে NSDC বা NSDA অ্যাপেক্স বডি হিসাবে তারা পলিসি, অ্যাক্ট, ফর্মুলেশন, এটা আমাদের যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি যেটা তৈরি করছে তার আদলে আমি এটা বলছি। ব্রিঙ্গিং অল স্কিল ডেভেলপমেন্ট স্টেক হোল্ডার্স ইন দ্য ইউনিক প্ল্যাটফর্ম নিয়ে আসা, কোঅর্ডিনেশন অল স্টেক হোল্ডার্স, কনস্টিটিউট ISCs, plan and development national demand and skills workforce, direct control and supervise the implementation of NTVQF and evaluation quality assurance and skill development plan. NSDC বা বর্তমানে NSDA এই অ্যাপেক্স বডি হিসেবে তাদের এই কাজগুলো আমরা করতেছে। এদেরকে আমাদের সাথে সহায়তা ISC গুলো আমাদের ওতপ্রোতভাবে আমাদের সাথে কাজ করছেন।
এবং H2I প্রজেক্ট তারাও আমাদের ইতিমধ্যে কিছু স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, তাদের সাথে আমাদেরও ইতিমধ্যে যোগাযোগ হয়েছে এবং তারা আমরা যৌথভাবে কাজ করতে যাচ্ছি এখন আমাদের। এখন দেখেন এখানে যে জিনিসটা হলো যে প্রফেশনাল অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রি, এমপ্লয়ার্স তাদের একটা ডিমান্ড আছে এখানে। আমরা যেটা ব্রিজিং কন্ট্রোলিং এর যেটা কাজটা, এটা আমাদের লাল চিহ্নিতদের মাঝখানে যে NSDA অ্যাবেজবডি হিসাবে BTEB আমরা এই কাজগুলো করতেছি এবং আমাদের এই প্রসেস এন্ড সাপ্লাই এর কাজগুলো করতেছে আমাদের বিভিন্ন ইনস্টিটিউট, মন্ত্রণালয়, BMET বা আদার্স 22 মিনিস্ট্রিজ এন্ড ট্রেনিং প্রোভাইডার্স এনজিও যারা আছে তারা আমাদের প্রসেস সাপ্লায়ার হিসেবে কাজ করতেছে। এখানে আমাদের এডুকেশন সিস্টেমটা সম্বন্ধে আমি একটুখানি ধারণা দিতে চাই। আমাদের যে সিস্টেমটা এখন আছে সেটা হলো যে আমাদের জেনারেল এডুকেশনের 2 ইয়ার্স স্কুল আছে, ইন্টারমিডিয়েট ডিপ্লোমা আছে। আমাদের মাঝখানে যদি আমরা বলি বেসিক ট্রেড NSS 3 2 NSS 1 এবং ডিপ্লোমা এবং ব্যাচেলর ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং সার্টিফিকেট, মাস্টার ডিগ্রি, ডক্টরাল ডিগ্রি এইটা আছে। এবং আমাদের SSC TSC গুলোতে SSC ভোকেশনাল, SSC ভোকেশনাল সেই কোর্সগুলো চলতেছে। কিন্তু এইটাকে আমরা এখন যখন এই NTVQF এ যাচ্ছি তাহলে দেখেন আমার ওই লেভেল 1 আমার সেটা এই প্রথমে যেটা ট্রেড কোর্স বেসিক ট্রেড যেটা সেটা আমরা লেভেল 1 এ যাচ্ছি, তারপরে NSS 3 টাকে আমরা লেভেল 2 তে নিয়ে যাচ্ছি, NSS 3 কে লেভেল 3 তে নিয়ে যাচ্ছি, HSC যেটা এটা 4 এবং 5 এবং 6 হলো ডিপ্লোমা। এভাবে আমাদের এই এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট পলিসির উপর আমরা NTVQF এর সাথে অ্যালাইন করে সেটা আমরা কাজ করার চেষ্টা করছি। এর বেনিফিশিয়ারি কারা, এটা আমরা হয়তো সবাই জানি যে আমাদের লার্নার যারা আছে, যাদের এর বেনিফিশিয়ারি, ওয়ার্কার যারা আছে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে তারা এখানকার বেনিফিশিয়ারি। কারণ এই ট্রেনিং এর স্কিলের পরে তার দক্ষতাকে প্রমাণ করতে পারলে আমার ওয়ার্কাররা বেনিফিটেড পায়, যেটা আমাদের স্কিল সার্ভে যেটা আমরা করেছি আমাদের বিভিন্ন বাস্তবায়নের পরে ওই রিপোর্ট প্রেজেন্টেশন হলে আপনারা ডিটেইলটা পাবেন। এমপ্লয়ারের বেনিফিট হচ্ছে তারা স্কিল ওয়ার্কার পাচ্ছে, তাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে, অ্যাজ এ হোল ন্যাশনাল বেনিফিটেড হচ্ছে যে তারা তাদের ওই একটা ইন্টিগ্রেটেড ট্রেনিং সিস্টেম এখানে প্রমোট দিতে পারছে এবং সাথে সাথে হলো যে আমাদের ইন্ডাস্ট্রি প্রোডাক্টিভিটি মানে আমাদের আর্নিংটা বেড়ে যাচ্ছে। ইভেন আমাদের মাইগ্রেশন ওয়ার্কাররা যারা বিদেশে যাচ্ছে তারা এই সার্টিফিকেট নিয়ে যাওয়ার পরে তারা কিন্তু এখানে ভালো ফলাফল করছে। আমি একটা উদাহরণ না বললেই নয়, আমি একটা পার্সোনালি একটা যে বাইরের একটা প্রতিষ্ঠান ওটা বিদেশে লোক পাঠায়, ওনার সাথে আমি বললাম যে ভাই আপনি যখন লোক পাঠাচ্ছেন আমার কাছে একটা প্র্যাকটিস আপনার সাথে করতেছে, যাদেরকে আপনি পাঠাবেন তাদেরকে একটু ট্রেনিং দিয়ে আমি পাঠাবো। এইটা আর এবং আপনার ট্রেনিং ছাড়া পাঠান এই দুইটার ভিতরে তফাৎটা কি আছে আমি একটু দেখতে চাই। তো উনি আব্দুল হাই সাহেব, উনি ভাইস প্রেসিডেন্ট বাইরা, উনি এগ্রি করলো যে কিছু খরচ গেলেও আপনি এটা করেন। তো ওনাকে করার পরে আমরা মরিশাসে লোক পাঠানো হয়েছে, 13 জন লোক পাঠানো হয়েছে আমরা লেভেল 2 সার্টিফিকেট করানোর পরে। ওদেরকে ওখানে তারা যাওয়ার পরে বেতন ধরছে ওদের গ্রেড 2 তে, আর একই ফ্লাইটে একই কোম্পানিতে চাকরি করতেছে, ওনার নিজের সার্টিফিকেট দেওয়া, উনি ট্রেনিং দেওয়ার একটা নিজের সার্টিফিকেট দিছে, তাদের বেতন ধরতেছে বিগিনিং এ। মানে এক পিস কাগজের জন্য এই দেশ প্রায় 15,000 টাকা বেতনের পার্থক্য হয়েছে এই দুই গ্রুপের সাথে। তার মানে 15,000 টাকা যদি একজন ওয়ার্কারের পার্থক্য হয়, তাইলে এরকম যে আমাদের দেশে যে যত লোক 10 লাখ আমরা বলি যে লোক বাইরে আছে, এই 10 লাখ লোকের কত টাকা দেশে রেমিটেন্স বেশি আসে। তো মানে আমার এই একটা কাগজ এখানে গুরুত্বপূর্ণ। এই কাগজটা অ্যাচিভ করার জন্য যে প্রসেস বা প্রক্রিয়া আছে সেটা তো হয়তো করতে পারি, আমরা দক্ষতা মানব সম্পদ হিসেবে যদি বাইরে দিতে পারি তাহলে আমাদের আর্নিংটা বেড়ে যাবে। উইদাউট ইনভেস্টমেন্ট আমি কিন্তু অনেক রেমিটেন্স আমি পেয়ে যাচ্ছি। আমাদের ফ্রেমওয়ার্ক যেটা আছে, আমাদের যারা অধিদপ্তর পরিচিত আপনারা হয়তো সবাই জানেন, এবং এটা ডিটেইল আমাদের ওয়েবসাইটে NSDP টা দেওয়া আছে, NSD এর ওয়েবসাইটে NSDP টা দেওয়া আছে, আপনারা একটু অনুগ্রহ করে দেখবেন। এখানে আমাদের যে ফ্রেমওয়ার্ক যেটা দেওয়া আছে লেভেল 1 থেকে 6 পর্যন্ত, বেসিক ওয়ার্কার স্কিল, বেসিক স্কিল ওয়ার্কার, সেমি স্কিল ওয়ার্কার, স্কিল ওয়ার্কার, আইডি স্কিল ওয়ার্কার, লেভেল ম্যানেজার, সুপারভাইজার, এটা হলো লেভেল 1 থেকে 6। এছাড়া আমাদের প্রি-ভক 1 এবং 2 এই দুটাকে ইনক্লুড করা হয়েছে। কারণ প্রি-ভক 1 আর 2 এটা করা হয়েছিল কি কারণের জন্য হয়তো বা এই প্রশ্ন আপনাদের কাছে করতে পারে। সেটা হলো যে আমাদের যে BNAP ওরা লিটারেসি নিউমারেসি দেয়, ওই সেই 2008 সালে যখন এগুলো তৈরি হয় তখন হচ্ছে যে BNAP শুধু লিটারেসি নিউমারেসি দিবে না, প্লাস কিছু স্কিল বিষয়ে ধারণা দিবে যাতে তারা এই দক্ষতাটা সার্টিফিকেটটা পাওয়ার পরে তারা স্কিলের দিকে মনোযোগী হয়, তারা যাতে লেভেল 1 এ এসে ভর্তি হয়ে তারা নিজেদের স্কিল ম্যান পাওয়ার হিসেবে নিজেদের তৈরি করতে পারে। আর এছাড়া ইন্ডাস্ট্রিতে আমাদের অনেক লোক আছে যারা হয়তো স্বাক্ষর জ্ঞান নাই কিন্তু তারা কাজ করতেছে, তাদের স্কিল আছে, ওকে আমি মেইন স্ট্রিমিং করতে গেলে তার কিছু লিটারেসি নিউমারেসি দেওয়ার প্রয়োজন হবে। সেই কারণে আমাদের ডিভিশন 1 এবং 2 আমাদের ফ্রেমওয়ার্কের ভিতরে ইনক্লুড করা হয়েছিল।
আমাদের যে লেভেল ডেসক্রিপ্টর যেটা আছে মানে ডিটেইলটা পড়ছি না, আপনাদের হয়তো আমাদের ওয়েবসাইটে আপনাদের কোর্স অ্যাসোসিয়েশন ডকুমেন্ট গুলো আছে, সেগুলোর ভিতরে আপনারা পাবেন, সেখানে এগুলো সব দেওয়া আছে। আমি যারা আমাদের ট্রেনিং প্রোভাইডার আছে এখানে উপস্থিত হচ্ছেন, আমি অনুগ্রহ করবো তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের বিটি ডিসিবিটি ওয়েবসাইটে আপনাদের এই ডকুমেন্ট গুলো আছে, আপনারা হয়তো ডাউনলোড করে দেখেন, যে দেখলে হয়তো আপনাদের ধারণাটা হবে, আইডিয়া হবে, আপনাদের পরামর্শ হয়তো আমরা এটা আরো ডেভেলপ করতে পারবো। এখানে লেভেল 6 বলতে আমরা বলছি সুপারভাইজার মিডল লেভেল, তার কি রেসপন্সিবিলিটি, সে ম্যানেজ teams in workplace activity where there is predictable changes, identify and design learning programs to develop performance of team members. এখানে এই ধরনের রেসপন্সিবিলিটি যদি সে পালন করতে পারে তাহলে আমি প্রফেশনাল লেভেল 6 ওয়ার্কার। এইটা পালন করার জন্য তার কি নলেজ এবং স্কিল দরকার হবে সেগুলো আমাদের ডেসক্রিপ্টরে বলা আছে। এভাবে আমরা লেভেল 6 থেকে লেভেল 5 টু 1 পর্যন্ত সবগুলো দেওয়া আছে, ইভেন লেভেল 2 এবং লেভেল 1। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এনএসডিপি আমাদেরকে একটা দায়িত্ব দিল এবং মন্ত্রণালয় আমাদের একটা দায়িত্ব দিল যে এনটিভিকিউএফ ইমপ্লিমেন্টেশনের জন্য, তার যে প্রথম ধাপে আমাদের স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্টের একটা বিষয় আছে। স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট গুলো আমরা কিভাবে করতেছি সেগুলো হলো যে আমরা নিড অ্যানালাইসিস করতেছি অকুপেশন সিলেকশনের জন্য। এরা আমাদেরকে ডিসি তৎকালীন ডিসি সেক্রেটারিয়েট এবং আইএসসি এরা সর্বতভাবে আমাদেরকে সহায়তা করেছে যে কোন সেক্টরের জন্য কোন অকুপেশন এখন তার ডিমান্ডিং অকুপেশন সেগুলো আমাদের দিয়ে সহায়তা করেছে। আমরা তারপরে অর্গানাইজ জব কন্টেন্ট বাই টেকনিক্যাল সাব কমিটি। এখানে টেকনিক্যাল সাব কমিটি বলতে আমরা ইন্ডাস্ট্রি থেকে যেসব পটেনশিয়াল লোকদেরকে আমরা আইএসসির মাধ্যমে সংগ্রহ করি, তারা আমাদেরকে এই লোকবল দিয়ে সহায়তা করে, তাদের আমরা বলি টেকনিক্যাল সাব কমিটি গঠন করি এবং এই টেকনিক্যাল সাব কমিটিতে আমাদের আইএসসি পার্টনার হিসেবে কাজ করতেছে। এবং যে রিভিউ দ্য জব কন্টেন্ট ডেভেলপমেন্ট কারিকুলাম কন্টিনিউয়াম লার্নিং কারিকুলাম বাই স্ট্যান্ডার্ড অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটি। এখানে স্ট্যান্ডার্ড অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে এটাকে আমরা অ্যাপ্রুভ করি এবং এটাকে অনুমোদন দেই। সেখানে আমাদের লোকজন যারা থাকে ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল এখানে কিন্তু চেয়ার করতেছে। আপনারা দেখেন আমরা আমাদের স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্টের ভিতর সর্বক্ষেত্রে ইন্ডাস্ট্রিকে আমরা অগ্রাধিকার দিচ্ছি এবং তাদের ওপিনিয়নটা তাদের কন্ট্রিবিউশনটাকে এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেখানে আমরা স্ট্যান্ডার্ড কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান কিন্তু আমরা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের চেয়ারম্যান এখানে সভাপতিত্ব করেন, আমার বিটিইবি চেয়ারম্যান কিন্তু এখানে সভাপতিত্ব করেন না, কারণ আমরা তাকেই গুরুত্ব দিচ্ছি যে তার কোথায় আমার যে কারিকুলামটা তৈরি হইলো এটা সে স্যাটিসফাইড কিনা এবং কোথাও ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা। এরপর আমরা বলি সেট কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল। আমরা কারিগরি শিক্ষা বোর্ড থেকে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল এবং কোর্স অ্যাকশন ডকুমেন্ট এটা আমরা তৈরি করতেছি সব অকুপেশনের জন্য। এবং এরপরে সিবিএলএম কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস, আমরা সাধারণত কনভেনশনাল ভাষায় টেক্সট বুক বলি, এই টেক্সট বুকটা আমরা বলি না, আমরা বলি কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস, লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করতেছি। এবং অ্যাসেসমেন্ট টুলস, আমরা কনভেনশনাল যাদেরকে পরীক্ষা বলি এখানে বলি অ্যাসেসমেন্ট করা, কারণ তাকে আমরা তার স্কিল নলেজ এবং অ্যাটিটিউড তিনটাকে আমরা অ্যাসেস করি, সেই অ্যাসেসমেন্টের জন্য টুলস তৈরি করি। এখানেও আমাদের এই ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আমাদেরকে সহায়তা করে লোকবল দিয়ে, তাদের ইন্ডাস্ট্রিতে পটেনশিয়ালদেরকে দিয়ে আমাদেরকে সহায়তা করে। এই ডকুমেন্টগুলো তৈরি করার পরে দেখেন আমার অকুপেশন তো সিলেক্ট হয়ে গেল, সিএস মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি হলো, কোয়ালিটি ম্যানুয়াল তৈরি হলো, কোর্স অ্যাক্টিভিশন ডকুমেন্ট তৈরি হলো, সিবিএলএম তৈরি হলো এবং অ্যাসেসমেন্ট টুলস তৈরি হয়ে গেল। হয়ে গেলে আমরা এটাকে বলি কোয়ালিফিকেশন ট্রেনিং প্যাকেজ, একটা প্যাকেজ তৈরি হয়ে গেল। দেন বিটিবি রেডি ফর ইমপ্লিমেন্টেশন। এখন কাজটা কি, কোথায় রেডি, আমরা এটা বাস্তবায়ন করবো রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশনে। এটা আমাদের কোয়ালিটি ম্যানুয়াল তৈরি করা হয়েছে 2008-এ, যেটাকে আমরা ইউজ করতেছি এই রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশনকে অনুমোদনের জন্য। রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশন তৈরি অনুমোদন হলো, তখন দেখেন এখানে কাজ হইতেছে অ্যারেঞ্জ ট্রেনিং ফর ইন্ডাস্ট্রি অ্যাসেসর। আমরা থার্ড পার্টি অ্যাসেসমেন্ট করি, যে পড়ায় সে এখানে পরীক্ষা নেয় না, থার্ড পার্টি অ্যাসেসমেন্ট করি। এখানে আমাদের পার্টনার হলো আইএসসি, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, তাদের পটেনশিয়ালদেরকে আমাদের এখানে দেয়, তাদেরকে ট্রেনিং দিয়া এবং সার্টিফিকেশনের মাধ্যমে আমরা তাদেরকে অ্যাসেসর তৈরি করি। অর্গানাইজ ট্রেনিং ফর টিচার ট্রেনার, কারণ যে ট্রেনিংটা ডেলিভারি দিবে তার যদি স্কিল না থাকে তাহলে তো সে পারবে না। যেখানে আমরা এখানে আমাদের ট্রেনিং প্রোভাইডার যারা আছে ডিটি, বিএমএটি, আইএসসি, এছাড়া আদার্স ট্রেনিং প্রোভাইডার, এনজিও এবং প্রাইভেট উদ্যোক্তা যারা আছে তাদের টিচারদেরকে আমরা ট্রেনিং দিয়ে সার্টিফিকেশন করে তাদেরকে আমরা ট্রেনার হিসেবে প্রস্তুত করি। অ্যাসেসরদেরকে তৈরি করার জন্য আইএসসি আমাদের
সহায়তা করে সেটা আমরা অলরেডি বলেছি। ইনস্পেকশন অফ দ্য ট্রেনিং অর্গানাইজেশন ফর আরটিও, এটা আমরা বিটিবি থেকে আমরা কিন্তু এই যে ট্রেনিং অর্গানাইজেশন গুলো একবার অনুমোদন দিয়ে ছেড়ে দেই না। প্রত্যেকটা অ্যাসেসমেন্ট সময় বিটিবি রিপ্রেজেন্টেটিভ ওখানে থাকে, তার কোয়ালিটি এনশিওর করার জন্য যাতে আমার অ্যাসেসমেন্ট এবং আমার ট্রেনিং ডেলিভারিতে যাতে কোনো সমস্যা না হয় বা কোনো সমস্যা আছে কিনা আমরা সেটাকে মনিটর করার চেষ্টা করি বিটিবি থেকে। অ্যাডমিশন আর রেজিস্ট্রেশন ট্রেনিং এটার পার্টনারশিপ আরটিওরা এই কাজগুলো করে থাকে। আরটিও মানে যেসব ইনস্টিটিউট আমরা অনুমোদন দিয়ে থাকি তারা। অ্যাসেসমেন্ট অফ দ্য ট্রেনিজ সার্টিফিকেশন পার্টনার হলো আরটিও এবং আইএসসি, কারণ আরটিও অর্গানাইজ করে ট্রেনিংটা, আইএসসি তাদের অ্যাসেসর সরবরাহ করে আমাদের কাছ থেকে দেওয়ার পর আমরা তাদেরকে অ্যাসেস করে সার্টিফিকেশন দিই। আমাদের পাথওয়েটা যেটা হয়েছে দেখেন, সার্টিফিকেশনের জন্য ক্লায়েন্ট যারা আছে, স্টুডেন্ট বা ওয়ার্কার্স বা আদার যে কেউ হলো সে সরাসরি অ্যাসেসমেন্ট সেন্টারে যেতে পারে যদি তার স্কিল থাকে, আর যদি তার কোনো স্কিলের গ্যাপ থাকে তাহলে সে ট্রেনিং সেন্টারে যে তার সেই নলেজ বা স্কিল বা অ্যাটিটিউডটাকে অ্যাচিভ করার সে অ্যাসেসমেন্ট সেন্টারে যায়। অ্যাসেসমেন্ট শেষ হওয়ার পর সে কিন্তু ন্যাশনাল সার্টিফিকেট পায়, অ্যাজ ওয়েল অ্যাজ যারা নিয়ে একটা ইউনিটে কম্পিটেন্ট হতে পারলো না, কারণ আমরা যেহেতু সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে দেখার চেষ্টা করি, তাকে আমরা স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট দিই। আমি সাধারণত অনেক সময় উদাহরণ দিই, যেমন ওয়েল্ডিং এর আমরা সবাই এটা বুঝি সহজে, আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, দুই ধরনের ওয়েল্ডিং আছে, কিন্তু আমার প্যাকেজে দুই ধরনের ইনক্লুড করা আছে। কিন্তু একজন ওয়ার্কার যাতে আর্ক ওয়েল্ডিং এ সে 10 বছর 15 বছর ধরে কাজ করতে সে কম্পিটেন্ট, সে হয়তো অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করে আর্ক ওয়েল্ডিং এর স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট নিয়ে গেল, যে কোম্পানিতে আর্ক ওয়েল্ডিং দরকার সে ওই সার্টিফিকেটটা জমা দিয়ে সেখানে করতে পারলো। ভবিষ্যতে যদি সে মনে করলো যে আমি ফুল কোয়ালিফিকেশন নিয়ে নিব, সে তার বন্ধুর কাছ থেকে তার কলিগের কাছ থেকে গ্যাস ওয়েল্ডিংটা শিখে সে আবার শুধু গ্যাস ওয়েল্ডিংটা অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করে সে তার সার্টিফিকেটটা নিয়ে নিতে পারে। আমাদের কোয়ালিফিকেশন যে মডেল বাংলাদেশ এখন ফলো করতেছে, সেই মডেলটা একটা চিত্রটা খেলে এরকম যে আমরা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডেভেলপ করি। প্রথম কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডেভেলপ করার পর ট্রেনিং স্ট্যান্ডার্ড ডেভেলপ করি, কিভাবে এটা ট্রেনিং ডেলিভারি হবে, কিভাবে কারা টিচার হবে, কত ঘন্টা অ্যাসেসমেন্ট ট্রেনিং ডেলিভারি হবে, কি কি টুলস এন্ড ইকুইপমেন্ট প্রয়োজন হবে, এন্ট্রি রিকোয়ারমেন্ট কি, সবগুলো আমরা ট্রেনিং স্ট্যান্ডার্ডের ভিতরে দেওয়া থাকে, যেটা আমরা কোর্স অ্যাসেসমেন্ট ডকুমেন্ট বলি এখানে। তারপরে অ্যাসেসমেন্ট স্ট্যান্ডার্ড করি যে একদম এসএসসিকে অ্যাসেস করার জন্য কত ঘন্টা অ্যাসেস করবে, কোন কয়টা মেথডে অ্যাসেস করবে, কি কি বিষয়গুলো অ্যাসেস করবে, সেগুলো আমরা এটা করে থাকি। এরপরে যখন এই স্ট্যান্ডার্ডগুলো আবার তৈরি হয়ে যায়, তারপর ট্রেইনার, অ্যাসেসর এবং ইমপ্লিমেন্টার যারা আছে তাদেরকে অ্যাসেসমেন্ট করি এবং সার্টিফিকেশন করি। কারণ আমরা এই যে উদাহরণটা আমি সবসময় দেই, যেমন একজন এলএলবি ঢাকা ইউনিভার্সিটিতে পাস করার পরে সে প্র্যাকটিস করতে পারে না, বার কাউন্সিলের সনদ লাগে, কিন্তু বিদেশে অন্য দেশে দেখবেন টিচারদেরকেও এরকম একটা ট্রেনিং সার্টিফিকেট দেওয়া লাগে, সে যে ক্যাপাবল টু ডেলিভারি দ্য ট্রেনিং, এইটা পারে কিনা সেটাকে অ্যাসেস করে ট্রেনিং দিয়ে সে সার্টিফিকেট নিতে হয়। আমাদের দেশেও সেটা এখন এই এনটিভিকে আমরা প্রয়োগ করছি যে আমাদের টিচারদেরকে সেই সার্টিফিকেট প্রয়োজন হয়, যে অ্যাসেস করবে হাউ টু অ্যাসেস দ্য ট্রেনিজ, এইটাও আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে তারপর অ্যাসেসমেন্ট করে, যদি সে সার্টিফাইড হয় তাইলে সে অ্যাসেস হিসেবে ব্যবহার করতে পারে, যদি সে সার্টিফাইড হয় তাইলে সে ট্রেনার হিসেবে ক্লাসে যেতে পারে। এখানে ট্রেনিং ডেলিভারি দেওয়ার জন্য রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন আছে এবং ইমপ্লিমেন্টেশন অফ কম্পিটেন্সি বেস ট্রেনিং, এটা আমরা আমাদের এই ডেলিভারি কম্পোনেন্ট আমরা করতে থাকতেছি। অ্যাসেসমেন্ট আমাদের শুধুমাত্র অ্যাসেসমেন্ট সেন্টারও কিন্তু আমাদের আছে, হয়তো কোনো কোনো প্রতিষ্ঠান আমরা ইতিমধ্যে এন্টারপ্রাইজ বেস অ্যাসেসমেন্ট সেন্টার অনুমোদন করেছে আরএনজি সেক্টরের জন্য, যে তার ওয়ার্কারকে তার ফ্যাক্টরি থেকে আনা দরকার নাই, তার ফ্যাক্টরির উপরেই 7 তলার উপরে, যেমন রাসেল গার্মেন্টস নারায়ণগঞ্জে 7 তলার উপরে এর প্রায় ডবল একটা ওয়ার্কশপ তারা তৈরি করেছে, ওটা আপনাকে অ্যাক্রিডিট করেছে অ্যাসেসমেন্ট সেন্টার হিসেবে। তার ওয়ার্কারদেরকে ফ্লোর থেকে নিয়ে এসে আমরা ওখানে তাদেরকে অ্যাসেস করে তাদেরকে সার্টিফিকেশন দিয়ে দিয়েছি। যেহেতু কমপ্লায়েন্স আছে বায়ারদের, সে কারণে তারা তাদের ওয়ার্কারদেরকে সার্টিফাইড করতেছে, যে তার ওয়ার্কারকে যাতে তার ওয়ার্কপ্লেস সরাইতে না হয়, তার ওয়ার্কারকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় চলে আসতে না হয়, সে কারণে আমরা এই ব্যাপারে কাজগুলো করেছি। এটাকে আইএলও আরএনজি প্রকল্প ইনিশিয়ালি সাপোর্ট করেছে। তারপর রিকগনিশন প্রায়র লার্নিং, যেটা আমরা বলছি যাদের স্কিল আছে, দক্ষতা আছে যারা, তাদেরকে আমরা এখানে সার্টিফিকেশন করতে পারতেছি, তারা সরাসরি অ্যাসেসমেন্ট সেন্টারে যে অ্যাসেসমেন্ট হয়ে তারা সার্টিফিকেটে নিয়ে যেতে পারতেছে। এই আমাদের ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কটা বাস্তবায়নের জন্য আমরা এই মডেলটাকে ইউজ করতেছি। আমাদের ক্রাইটেরিয়া ফর বিকাম রেজিস্টার্ড ট্রেনিং আছে, এখানে আমাদের ট্রেনিং প্রোভাইডার যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা এই স্লাইডটা আসবো, যে আমরা ট্রেনিং অর্গানাইজেশন আপনাটাকে আরটিও কিভাবে করবেন। সেখানে আমরা আপনার যেমন আরটিও করার জন্য টুলস এন্ড ইকুইপমেন্ট, মেশিনারিজ, ওই অকুপেশনের জন্য যেটা দরকার সেটা আপনার লাগবে, কনজিউমেবল ম্যাটেরিয়ালস যা আছে সেটা আপনার লাগবে, এই বিষয়গুলো আছে কিনা আমরা দেখবো। ল্যাব ওয়ার্কশপস এবং ফার্নিচার আছে কিনা সেই বিষয়গুলো আছে। টিচিং ট্রেনিং এইডস গুলো আপনার কাছে আছে কিনা, মাল্টিমিডিয়া বা টুলস ইকুইপমেন্ট, অনেক সময় ফ্লিপ চার্ট ইত্যাদি যেগুলো দরকার হয় সেগুলো আছে কিনা। টিচিং এন্ড লার্নিং রিসোর্সেস, বই পুস্তক আপনার এখানে লার্নিং মেটেরিয়ালস গুলো আছে কিনা। সার্টিফাইড ট্রেইনার্স উইথ ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, আমাদের কোয়ালিফিকেশনস ম্যানুয়ালে যেটা বলা হয়েছে, যেমন ট্রেইনার তাকে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকতে হবে। আমাদের হয়তো অনেক ট্রেনার আছে যাদের দীর্ঘদিন যাবত শিক্ষকতার সাথে ইনভলভ, কিন্তু ইন্ডাস্ট্রির যে কারেন্ট চেঞ্জ কি আছে তার সাথে কোনো লিঙ্কেজ নাই।
যে কারণে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং একটা সার্কুলারের মাধ্যমে যা সমস্ত টিচারদেরকে সেমিস্টারে 15 দিন তারা ইন্ডাস্ট্রিতে, তার সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে সে একটা অ্যাটাচমেন্টের মতো যে তারা দেখবে যে আমি যা পড়াই আর ইন্ডাস্ট্রিতে যা কাজ হচ্ছে তার সাথে ম্যাচ হচ্ছে কিনা। কারিগরি শিক্ষা অধিদপ্তর এই উদ্যোগটা গ্রহণ করেছে যাতে ট্রেনারদেরকে কারেন্ট সিচুয়েশনটা ইন্ডাস্ট্রি জানার ব্যবস্থা করার জন্য। এভাবে আমরা 100% এশিয়ান্স অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ফ্যাসিলিটিস উইথ এ মিনিমাম রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, আমরা 100% জিনিসপত্র থাকলে আবার প্রসেসর আমরা করতে পারি। হ্যাঁ, ওখানে আমরা ওই যে বলছি যে মিনিমাম রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, অনেক সময় দেখা গেল যে একটা ইনস্টিটিউটের সব কিছু জিনিস আছে, হয়তো বা কোথাও একটুখানি ঘাটতি আছে বা একটু, তখন আমরা শর্ত সাপেক্ষে বলি যে ঠিক আছে এই 2টা জিনিস, এই 3টা জিনিস আপনি এতদিনের মধ্যে 3 মাসের ভিতরে, বা আমরা বলে থাকি যে ট্রেনিং ডেলিভারি শুরু করার আগে আপনারা করবেন। 80% এর নিচে কারো স্ট্যান্ড থাকলে আমরা তাকে আর অ্যাক্রিডিটেট করি না, কারণ এই সিবিটিতে আমাদের কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই। আর ট্রেনার এবং অ্যাসেসর কোয়ালিফিকেশন কি, তাদেরকে ট্রেনার বা অ্যাসেসর কে হতে পারবেন এটা আমি অলরেডি বলেছি। তো বলছি মাস্ট বি সার্টিফাইড ইন দ্য 1 হায়ার লেভেল স্কিল কোয়ালিফিকেশন, যে আমি যদি লেভেল 1 এর পড়াইতে চাই আমাকে লেভেল 2 এর সার্টিফিকেট থাকতে হবে। ট্রেনার মাস্ট বি সার্টিফাইড ইন দ্য সিবিটিএ লেভেল 4, মানে মেথডোলজি যেটা আছে সেটার আমাদের 12টা কম্পিটেন্সি আছে, সেগুলোকে তাদেরকে ট্রেনিং এবং তাদেরকে অ্যাসেসমেন্ট করতে সার্টিফিকেশন নিতে হবে। তারপর ট্রেনার্স নিড ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, যেটা আমি বলেছি। অ্যাসেসর মাস্ট বি ফ্রম ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশন, আমরা ইন্ডাস্ট্রি থেকে থার্ড পার্টি, কারণ ইন্ডাস্ট্রির ইয়েটা আদায় করতে চাই তাদের কাছ থেকে যে তার যে আমার যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা তার জন্য উপযুক্ত। এই জন্য তার লোক দিয়েই, আমরা ইন্ডাস্ট্রির লোক দিয়ে তাকে যাচাই করতেছি, যাতে সে বলে যে হ্যাঁ আমার ইন্ডাস্ট্রির জন্য সে উপযুক্ত হয়েছে, তাইলে আমরা সার্টিফিকেট ইস্যু করছি তার নামে। অ্যাসেসর মাস্ট বি এসওএ, মানে হচ্ছে লেভেল 4। অ্যাসেসরকেও আমাদের যে সিবিটিএ লেভেল 4 আছে ওখানে 4টা ইউনিটে তাকে ট্রেনিং দিয়া তাদেরকে অ্যাসেসমেন্ট করে সার্টিফিকেট হতে হয়, তাইলে সে অ্যাসেসর হিসাবে আমাদের সাথে কাজ করতে পারে। এখন রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশনের জন্য আমি যে কথাগুলো বলছি এটা আবার প্রথম আপনাকে কি করতে হবে, আপনাকে ইন্টারেস্ট শো করতে হবে। আপনাকে আপনার একটা প্লেয়ার দিলেন বিটিবি কে, আমরা একটা সেলফ অ্যাসেসমেন্টের একটা ডকুমেন্ট তৈরি করে আছে, সেগুলো আপনাকে পাঠিয়ে দেবো। আপনারা সেগুলো ইভালুয়েট করবেন যে আপনার স্ট্রেংথ কত আছে। এরপরে স্ট্রেংথটা যদি আপনার 80% অ্যাবাভ থাকে, বা আপনি ওইটা থেকেই বুঝতে পারবেন আপনার কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, সেগুলো আপনারা করলেন। দেন আপনি সাবমিট করলেন ফর্মাল অ্যাপ্লিকেশন বিটিবি একটা এক্সটার্নাল অ্যাসেসমেন্ট করা হয় তাকে, যে আমাদের প্রয়োজনীয় টুলস এগুলো সবকিছু আছে কিনা, এবং দেন আমরা অ্যাক্রিডিট করি রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশন। এই হলো আপনাদের প্রক্রিয়া, যে যদি আপনি আরটিও হতে চান। আমরা ইমপ্লিমেন্টেশনের কোন পর্যায়ে আমরা আসছি, 2011 এনএসডিপি হওয়ার, এনএসডিপিতে 14টা কি ফাংশন কিন্তু বলা আছে, প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন অফ এনটিভিকিউএফ, এটা 20 নম্বর চ্যাপ্টারে আছে। এখন এখানে আমাদেরকে বিটিবি কে 1 জুলাই 2012 শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিফিকেশন গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এনটিভিকিউএফ বাস্তবায়নের জন্য আমাদেরকে দায়িত্ব অর্পণ করে, তখন থেকে আমরা এই কাজগুলো শুরু করি। এবং সেটা আমাদের তফসিলের, আমাদের অ্যাক্টের তফসিলের একটা সংযুক্ত করে দেওয়া হয় 2012 সালে। দেন 2018-তে এসে হয়তো নতুন অ্যাক্ট আমরা পাই, ওখানে সবগুলোকে ইনক্লুড করা আছে ইতিমধ্যে। আমরা এনটিভিকিউএফ স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য যে 5টা ফাংশন বিটিবির আছে, তার ভিতরে একটা ফাংশন হলো যে রেসপন্সিবিলিটি টু ইমপ্লিমেন্টেশন অফ এনটিভিকিউএফ, যেটা হলো স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য এনটিভিকিউএফ কে। তো এরপরে আমাদের এই বিষয়গুলোকে আরো গতি আনছে আমাদের যে 7th 5-year প্ল্যানের 11.5 চ্যাপ্টারের ভিতরে। এখানে বলছে কনস্ট্যান্টটা কি স্কিল, আমাদের এই যে অ্যাড্রেসটা করছে আমাদের গ্রোথের জন্য, সেখানেও বলছে যে স্কিলটা আমাদের এখানে কনস্ট্যান্ট। আমাদের যে পলিসি 2011 ভিতরে রেকমেন্ডেড করছে দ্যাট the NSDC Secretariat will ensure that BTEB receive the necessary technical support and has adequate manpower and resources to fulfill this expanded role of NTVQF implementation. এখানে আমাদের চেয়ারম্যান স্যার এনএসডিএ এখন আছে, তার একটা নির্দেশনা এখানে যে স্যার আমাদেরকে অথবা সর্বত এইটাকে ইমপ্লিমেন্টেশনের যে সহায়তা দরকার সেটা আমাদের করবেন, সেই পলিসিতে সেই নির্দেশনাটা দেওয়া আছে। এই নির্দেশনার আলোকে কিন্তু আমরা এনএসডিসি সেক্রেটারির সাথে ওতপ্রোতভাবে তৎকালীন এনএসডিসি সেক্রেটারির সাথে ওতপ্রোতভাবে কাজ করেছি, এবং আমাদের এই স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট এবং ইমপ্লিমেন্টেশন এবং আরটিও করা এই কাজগুলো আমরা করতে সক্ষম হয়েছি এনাদের সাপোর্টে এবং আইএসসি সাপোর্টে। Beside the above activities, BTB is also responsible to assess the certified existing workforce through RPM and I policy, maintain information management system. এই একটা ইউনিক বিষয় বিটিবি দেখে আপনারা যাবেন, যেমন অনেক সময় আমাদের ওয়ার্কাররা যখন দেশের বাইরে যায় তখন সার্টিফিকেটগুলো ভ্যালিড কিনা এটা আমাদের বিদেশি এমপ্লয়াররা এটাকে প্রশ্ন করে, আমাদের কাছে যাচাইয়ের জন্য পাঠায়।
আমরা একটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরি করেছি, যেখানে একজন যে সার্টিফাইড তার ছবি সহ সে কোন লেভেলে কোন কোন ইউনিটে কম্পিটেন্ট হয়েছে সেটা ছবি সহ তারা দেখতে পারে। একজন বিদেশ থেকে, একজন সৌদি আরব যদি একদম আমার ম্যান পাওয়ার গেল, তার সার্টিফিকেট আমার কাছে পাঠানো দরকার নাই, সে ওই সার্টিফিকেটের ভিতরে আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, তার রেজিস্ট্রেশন যে নাম্বারটা দেওয়া সেটা ইউনিক নাম্বার, ওইটা দিয়ে সার্চ করলে স্ক্রিন এসে দেখতে পারতেছে সার্টিফিকেটটা পেলে কিনা। এটা আমরা বিটিপি তৈরি করছি এবং সেটা আমরা রেজাল্ট প্রসেসিং এবং এনটিভিকিউএফ প্রোগ্রাম বাস্তবায়নের জন্য করতেছি। ডেভেলপ এনটিভিকিউএফ ইমপ্লিমেন্টেশন ম্যানুয়াল, আমরা ইমপ্লিমেন্টেশন ম্যানুয়াল তৈরি করছি, সেটাকে আমরা ব্যবহার করতেছি। আমরা আরপিএল বাস্তবায়নের জন্য গাইডলাইন তৈরি করছি ফর অ্যাসেসমেন্টের জন্য, এক্সিস্টিং ওয়ার্কারদের জন্য। মনিটরিং অ্যান্ড পারফরমেন্স অফ দ্য কোয়ালিটি ডেলিভারি অ্যান্ড অ্যাক্রিডিটেশন ইনস্টিটিউটস অনগোয়িং অ্যাসেসমেন্ট প্রসেস, এগুলো আমরা মনিটর করতেছি। শেখানোর জন্য আমাদের নীতিমালা তৈরি করা আছে, ইমপ্লিমেন্টেশন ম্যানুয়াল, এটা বাংলা এবং ইংরেজি দুই ভাষায় তৈরি করে আমরা আমাদের প্রোভাইডার থেকে সরবরাহ করেছি। এবং প্রমোট অ্যাপ্রেন্টিসশিপ প্রমোট করার আমাদের 14টা যে এনএসডিপি ফাংশন আছে, তার ভিতরে যে যারা বিএমইটি যে কাজগুলো করবেন, এনএসডিসি সেক্রেটারিয়েট থেকে যে কাজগুলো করবেন, সার্টিফিকেশনের দায়িত্বটা বিটিইবি যে তাদের, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে বাইরের লোক অ্যাপ্রেন্টিসশিপের চাকরি অথবা এখানে ইন্ডাস্ট্রিতে করছে, সে যখন দেশের বাইরে যায় তার একটা ন্যাশনাল সার্টিফিকেট তার দরকার হয়, সেই সার্টিফিকেটটা সে এখানে আরপিএল মাধ্যমে এসেই সে তার সার্টিফিকেটটা নিয়ে যেতে পারবে। NTVQF assessment competence base covering the all aspects of the learning domain, এখানে এটা আমার ইনিশিয়াল প্রেজেন্টেশনে এসে গেছে যে আমরা অ্যাসেসমেন্টের সময় তিনটা জিনিস দেখি। অ্যাটিটিউডটা আমরা দেখি অবজারভেশন এবং ফিডব্যাক এবং ইন্টারভিউর মাধ্যমে, ওরাল কোশ্চেনের মাধ্যমে। নলেজটা টেস্ট করি আমরা রিটেন কোশ্চেনিং এর মাধ্যমে এবং রিটেন টেস্টের মাধ্যমে। এবং ডেমনস্ট্রেশনের মাধ্যমে তার হ্যান্ডস অন স্কিলটা আমরা যাচাই করি যে সে কাজটা করতে পারছে কিনা বা পারলো কিনা। এইভাবেই আমরা বিটিইবি তাদেরকে সার্টিফিকেট দিয়ে থাকি। এবং অ্যাসেসমেন্ট, এসএসসি এবং এসএসআর এর রেশিও হলো 1:10, একজন লোক 10 জন লোক অ্যাসেস করে, কারণ এর বেশি অ্যাসেস করলে প্রপারলি দেখা সম্ভব হয়। এটা আমাদের স্ট্যান্ডার্ড আমরা ফলো করার চেষ্টা করছি। এখন আমাদের ইতিমধ্যে অ্যাচিভমেন্ট যেটা আছে মার্চ 2019 পর্যন্ত আমরা মোট 51,327 জনকে আমরা সার্টিফিকেট দিয়েছি। এটা হলো ফুল সার্টিফিকেট। এর বাইরেও প্রায় 23,000-এর মতো ক্যান্ডিডেটদেরকে আমরা স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট দিয়েছি। এখানে আমরা ইতিমধ্যে যদিও আমাদের লেভেল 1 থেকে 6 পর্যন্ত আছে, আমরা লেভেল 4 পর্যন্ত ইতিমধ্যে আমরা সার্টিফাইড করার চেষ্টা করেছি, আমরা অ্যাচিভ করতে পেরেছি। আমাদের টার্গেট আছে যেটাকে লেভেল 6 এ নিয়ে যাওয়া, যে অন্তত একটা সাইকেল হলেও আমি লেভেল 6 পর্যন্ত পৌঁছতে চাই। এটা আমাদের চেয়ারম্যান স্যারের নির্দেশনা মতো আমরা সেভাবে কাজ করছি। এখানে আরপিএল গ্রাজুয়েটের ভিতরে একটা আছে প্রি ভোকেশনাল, আমরা 6,672 এই সার্টিফিকেট করেছিলাম। তারপরে এই সার্টিফিকেটটা 2014 সালে যখন বিএনএফি থেকে অ্যাক্ট পাস হলো, তারা বোর্ড এটা তাদের রেসপন্সিবিলিটি, তখন আমরা আর কাজ করলাম না। কিন্তু 2014 থেকে 19 পর্যন্ত প্রি ভোকেশনালের আর কোনো সার্টিফিকেট ইস্যু করা সম্ভব হয় নাই, কারণ যেহেতু বিএনএফিও তারা রেডি হয় নাই যে তারা সার্টিফিকেশনে যেতে পারে, তারা এখনো প্রক্রিয়াধীন আছে, কাজ করছে। আর আমরা যেহেতু আইন হয়ে গেছে তখন বাধ্য হয়ে আমরা অফ হয়ে গেছি যে আমাদের আর তো সার্টিফিকেশন করার সুযোগ নাই। তবে এখন যদিও আমাদের অ্যাক্টের ভিতরে এই যে প্রি ভোকেশনাল 1-2 সহ অ্যাসেসমেন্ট এন্ড সার্টিফিকেশনের কথা বলা আছে, হয়তো আমরা ফার্দার এই ব্যাপারে চিন্তা করবো আর কি আমরা এখানে কাজটা করতে পারি কিনা। আমাদের ইতিমধ্যে 12টা সেক্টর স্কিল কাউন্সিল গঠিত হয়েছে, 13 নম্বর সেক্টর তৈরি হয়েছে অলরেডি, এনএসডিএ করেছে। আমাদের মিডিয়া সম্ভবত এটা এখনো আমাদের স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটি শুরু হয়নি। আমরা মোট 152টা অকুপেশনের 346টা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি। এখানে এই স্ট্যান্ডার্ডের ভিতরে অনেকগুলো এসিআইপি প্রজেক্ট থেকে কত স্ট্যান্ডার্ড তৈরি করেছিল, আমাদের প্রজেক্টের ম্যান্ডেট অনুসারে দেন, ওগুলোকে আমাদের বিটিভিতে আমাদের দেওয়া হয়েছে, এগুলোকে ন্যাশনাল ডকুমেন্ট হিসেবে অ্যাপ্রুভ করার জন্য। আমরা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল সহ ওগুলোকে আমরা রিভিউ করেছি। রিভিউ করে ইতিমধ্যে প্রায় 38টা অকুপেশনের স্ট্যান্ডার্ড আমরা স্কিল ডেভেলপমেন্ট পলিসি এসিআইপি আমরা ইতিমধ্যে বিটিভি অনুমোদন করেছি। এগুলো আমার বাস্তবায়নের কাজ চলছে। এছাড়া আমাদের বিসেক প্রজেক্ট, ডিবেট রিফর্ম প্রজেক্ট থেকে শুরু করে স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্টের সহায়তা করেছে। এবং সর্বোপরি আমরা এখানে 2016 সাল থেকে বিটিভি তার নিজস্ব ফান্ড ব্যবহার করে, বোর্ডের নিজস্ব ফান্ড দিয়েও আমরা কম্পিটেন্স স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের চাহিদা মতো আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে আমার এই কথাগুলো শোনার জন্য। এরপরে যদি কোয়ারিজ থাকে আমরা পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।